গল্পের শুরুতে আমরা লিনকে দেখতে পাই। সে তার জীবনের উপর খুবই বিরক্ত। কেউ তার নাম করে লোন নিয়ে পালিয়ে যায়। সেই লোকটি আর কেউ না, তারই এক্স বয়ফ্রেন্ড মিন ছিল। বেচারি লিন লোনের টাকা পরিশোধ করার জন্য একই দিনে 3টি কাজ করে, কিন্তু তারপরও এত কষ্টের উপার্জিত টাকা শুধু ব্যাংকের ইএমআই পরিশোধ করতে শেষ হয়ে যায়। এসব কাজ ছাড়াও সে ইনস্টাগ্রামে কন্টেন্ট বানাতো, সেখানে সে ডোনেশনের জন্য প্রায় কিছু টাকা পেত। একদিন সে কাজের জন্য অফিসে যাচ্ছিল, তখন রাস্তায় তার একটি কল আসে। অপাশে লোকটি নিজেকে ইনস্টাগ্রাম অফিসের কাস্টমার ম্যানেজার বলে পরিচয় দেয়। লোকটি তাকে বলে, আমি আপনাকে এটা বলার জন্য কল করেছি যে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যে আপনি আপনার ফ্যানদের দেখে ডোনেশনের জন্য টাকা নেন। লিনে সব শুনে নিস্তব্ধ হয়ে যায়। সে তখন তার ফোন চেক করে দেখে আসলেই তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ওই লোকটি তাকে বলে সে যদি $2000 জরিমানা না দেয় তাহলে তার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া হবে। বেচারি লিন বুঝতে পারছে না সে কি করবে, তাই সে ওই লোকটির দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করতে যায়। তখনই তার একটু সন্দেহ হয়, কারণ কোম্পানির সার্ভিস ম্যানেজার হওয়া সত্ত্বেও সে কেন টাকা তার প্রাইভেট অ্যাকাউন্টে নিচ্ছে। নিলে তো সে ব্যাংকের অফিসিয়াল অ্যাকাউন্টে নিবে, তার মানে এখানে কিছু একটা সমস্যা তো আছেই। তারপর লিন ওই লোকটির বিষয়ে যাচাই করে জানতে পারে তার আসল নাম ইয়াং হুই। সে মানুষকে এভাবে ফেক কল করে তাদের সাথে স্ক্যাম করে, কিন্তু এখন তো লিন তার সাথে স্ক্যাম করবে। লিন ইয়াং এর সকল তথ্য জেনে নেয় এবং বলে সে পুলিশকে সব বলে দিবে। এসব বলে সে ইয়াংকে ভয় দেখাচ্ছিল। ইয়াং তাকে 1500 মুখ বন্ধ করতে বলে, কিন্তু লিন তাকে দেখা করতে বলে। লিনের সাথে কথা বলে ইয়াং বুঝতে পারে 1500 না, তার তো পুরো 2 লাখ টাকার প্রয়োজন, কারণ তার বয়ফ্রেন্ড তার নাম করে 2 লাখ টাকার লোন নিয়ে পালিয়ে যায়। ডিয়ার, প্রতিশোধ নেওয়ার এটা বেস্ট অপশন। যদি আপনার পার্টনার চিট করে তাহলে তার নাম করে নিশ্চয়ই লোন নিয়ে নেবেন। লিনের এই দুঃখ ভরা কাহিনী শুনে ইয়াং এরও খুব খারাপ লাগে। তারপর সে সিদ্ধান্ত নেয় সে লিনের সাহায্য করবে, কিন্তু একটা শর্ত, লিন তার নামে পুলিশকে কমপ্লেন করতে পারবে না। তারপর দুজন লিনের বয়ফ্রেন্ড মিনের পিছু করা শুরু করে। সেখানে তারা জানতে পারে মিন আগে ট্রাভেলের কাজ করত, এখন সে হাওয়াই নামের একটা নতুন মেয়ের সাথে ডেট করছে। এসব দেখে বেচারি লিনের খুব খারাপ লাগছিল, কারণ মিন লিনকে ইমপ্রেস করার জন্য যেসব ডায়লগ বলতো তা এখন সে হাওয়াইকে শোনাচ্ছে। তারপর ইয়াং মিনকে একটা হোটেল স্ক্যামে ফাঁসানোর প্ল্যান করে। সে আর লিন মিলে ফ্লিপ নামের একটা হোটেলের নকল ওয়েবসাইট বানায়। তারপর তাদের নাম ও ড্রেস বদলিয়ে আলাদা আলাদা ভিজিটিং কার্ড বানায়, যেখানে লিন হয় ফ্রান্সেস কুই আর ইয়াং বিও। কিছুক্ষণ পর তাদের রিয়েলাইজ হয় এই স্ক্যামে তাদের আরো একটি মেয়ের প্রয়োজন হবে। মেয়েটি দেখতে খুব সুন্দর হবে এবং ভালো অ্যাক্টিং করতে পারে, যার মাধ্যমে তারা মিনকে ফাঁসাবে। আর 2 লাখ না, পুরো 6 লাখের চুনা লাগাবে মিনের। কিন্তু লিন তাকে এমন করতে মানা করে, তার শুধু নিজের 2 লাখই চাই। তখন ইয়াং তাকে বুঝায়, দেখো মিন শুধু তোমার সাথে তো এমন করেনি, হয়তো আরো অনেক মেয়ের সাথে স্ক্যাম করেছে। তাই বলা যায় 6 লাখ কোনো স্ক্যাম না। শুধু তুমি মনে করো আমাদের পক্ষ থেকে ওইসব মেয়ের বদলা নিচ্ছি, আর ওই 6 লাখের মধ্যে তুমি 3 লাখ, 2 লাখ ওই মেয়ের যাকে আমরা সাথে নিব, আর বাকি 1 লাখ তো আমি নিতেই পারি এত কষ্টের বিনিময়ে। এসব শুনে লিন রাজি হয়ে যায়। এখন তাদের সবচেয়ে বড় সমস্যা হলো মিনকে জালে ফাঁসানোর জন্য তাদেরকে একজন সুন্দর ও অ্যাক্টিং জানা মেয়েকে খুঁজতে হবে। তখনই লিনের তার এক ফ্রেন্ড ইমোর কথা মনে পড়ে, যে কিনা তার অফিসের পাশে রাস্তায় প্রায় দামি দামি গাড়ির সামনে অন্ধ হওয়ার অ্যাক্টিং করে লোকদের দেখে টাকা নেয়। তারা দুজন ইমোর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। ইমো আজও এক ল্যাম্বরগিনি গাড়ির মালিককে ফাঁসিয়ে অনেক টাকা হাতিয়ে নেয়। ইমোর অ্যাক্টিং দেখে ইয়াং অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর ইয়াং ইমোকে তার পুরো প্ল্যান বুঝায়। ইমোর কাজ হলো সে একজন ধনী মেয়ে সেজে অ্যাক্টিং করবে এবং সে মিনের ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি ট্রিপ বুক করবে। এর মাধ্যমে সে মিনের সামনে ধনী হওয়ার শো আপ করবে, যেন মিন ইমোকে ধনী মনে করে তার নেক্সট শিকার হিসেবে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু বেচারা মিন জানেই না এবার সে শিকার হতে চলেছে। ইয়াং ইমোকে দেশের সবচেয়ে বড় কোম্পানি ডং ইলেকট্রনিকের মালিকের একমাত্র মেয়ের রূপে পেশ করে, আর সে ইমোর সেক্রেটারি সেজে ইমোর জন্য মিনের ট্রাভেল এজেন্সিতে একটা মেইল করে তাদের মিটিং ফিক্স করে। তারপর সেজে গুজে ব্র্যান্ডিং কাপড় ও নকল ডায়মন্ড নেকলেস পরে ইমো মিনের সাথে দেখা করে। মিন ইমোকে প্রথম দেখাই ফিদা হয়ে যায়। ইমো নিজেকে প্রমাণ করতে কোনো সুযোগ হাতছাড়া করে না। তখনই পাশ দিয়ে এক লোক যাচ্ছিল। লোকটি ইমোর পায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। লোকটি ইমোকে ঘালমন্দ করা শুরু করে। তখন মিনের নজর ওই লোকের আইডেন্টিটি কার্ডে যায়, যেটা দেখে সে বুঝতে পারে লোকটি ডং ইলেকট্রনিকের এমপ্লয়ি। মিন ওই লোকটিকে থামিয়ে বলে, বুঝে শুনে কথা বলো। তোমার কোনো ধারণা আছে তুমি কার সাথে কথা বলতেছো? সামনে বসে থাকা মেয়েটি আর কেউ না, তোমার মালকিন। তুমি কি তোমার বসের মেয়েকে চিনতে পারছো না? দূর থেকে তাদের উপর নজর রাখা ইয়াং আর লিন শক হয়ে যায়।
লিপস রিডিং এক্সপার্ট ইয়াং বুঝে যায় ওখানে কি হচ্ছে। ইয়াং ভয় পাচ্ছে তারা না আবার ধরা পড়ে যায়। ওখানে বসে থাকা ইমোর তো ভয়ে ঘাম পড়ছে, সে বুঝতে পারছে না কি বলবে। ভয় পেয়ে বেচারি ইমো এক জায়গায় দাঁড়িয়েছিল, তার খেয়াল ছিল এখান থেকে কিভাবে ভেগে যাবে, কিন্তু তখন তার মনে পড়ে সে এতটাও খারাপ অ্যাক্টর না। তার স্বপ্ন ছিল তার অ্যাক্টিং দিয়ে অস্কার জিতবে, আরে এটা তো নর্মাল একটা বিষয়, এখানে হারার প্রশ্নই ওঠে না। সে আবার পিছু করে আলাদা এক কনফিডেন্টের সাথে ওই ব্যক্তিকে বলে, আমার বাবা বলেন যদি কোনো পরিস্থিতিতে 5 মিনিট নীরব থাকা যায় তাহলে পরিস্থিতি কন্ট্রোলে চলে আসে। আমি শুধু সেটাই করছিলাম, আর কথা রইল আমার ভুল। একটু কষ্ট করে নিজের ওই ইলেকট্রনিক গাড়িটার ক্যামেরা দেখো, তাহলে সবকিছু বুঝে যাবে কার ভুল কোথায়। তারপর সে নকল রক্তের সাহায্যে নিজের কপালের চোট দেখে সিম্পাথি নেয়। শেষে ইয়াং এর বানানো জাল আইডেন্টিটি কার্ড তাদের সামনে বের করে। একজন আসল বসের মতো ওই লোকটিকে খুব ঝাড়ে এবং বলে, তুমি শুধু আমাকে শর্মিন্দা করনি, সাথে আমার বাবার বানানো এত বড় সাম্রাজ্যের বেইজ্জতি করেছো, তাই এখনই আমি তোমাকে কাজ থেকে বের করে দিচ্ছি। সামনে থাকা ভোলাপালা লোকটি নিজের দোষ স্বীকার করে সেখান থেকে চলে যায়। আর তখন দূর থেকে নজর রাখা ইয়াং আর লিনের জন্য জান ফিরে আসে। ওয়েল, এখন তাদের নেক্সট টার্গেট, তারা কোনোভাবে মিনের ফোন নিয়ে গোল্ডেন সি হোটেলের ইনচার্জ চুং হোয়ের নাম্বারের বদলে ইয়াং এর নাম্বার মিনের ফোনে সেভ করবে, কারণ যখন মিন ইমোর জন্য হোটেল বুক করবে তখন যেন কল ডিরেক্ট ইয়াং এর কাছে আসে। ওয়েল, তো এখানে ইমো খুব চালাকি করে মিনের থেকে তার ফোনটা চায়, যেটা দেখে দূরে থাকা লিন মিনের মনোযোগ সরানোর জন্য তার ফোন বের করে ব্লগিং করার নাটক করে। মিন লিনকে দেখে তৎক্ষণাৎ তার কাছে আসে এবং সে যেন ইমোকে দেখতে না পায় সেজন্য মিন তাকে চলে যেতে বলে। ওইদিকে ইয়াং এই সুযোগের ফায়দা নিয়ে মিনের ফোনের শুধু লকই খুলে না, সাথে চুং হুইয়ের নাম্বারের জায়গায় নিজের নাম্বার সেভ করে ফেলে। এত কিছু করার জন্য বেচারি লিনকে প্রয়োজনের থেকে বেশি অ্যাক্টিং করতে হয়, কিন্তু যেভাবেই হোক তারা তাদের কাজে সফল হয়। তো মিন যখন ইমোর বুকিং এর জন্য চুং হইকে ফোন করে তখন কল ইয়াং এর কাছে আসে। ইয়াং কল কেটে তাকে মেসেজ করে যে সে এখন ভ্যাকেশনে আছে, এর জন্য তার জায়গায় তার এক কলিগ হুইট্যাং মিনের সাথে কন্ট্যাক্ট করবে। সন্ধ্যায় আমরা ইয়াং আর লিনকে একসাথে ডিনার করতে দেখি। সেখানে লিন ইয়াংকে জিজ্ঞাসা করে সে কেন স্ক্যামার হলো। ইয়াং বলে, আমি টিচার হতে চেয়েছিলাম, আরো কিছু স্ক্যামার হ্যাকিং করে নেই, তারপর থেকে অনলাইন হ্যাকিং আর স্ক্যামের কোর্স বিক্রি করব, আর এমনিতেই এসব কোর্সের প্রচুর ডিমান্ড। লিন বলে, আমার মনে হয় তুমি একজন ভালো মানুষ হতে পারো, এসব ছেড়ে দিচ্ছ না কেন? লিনের কথা শুনে ইয়াং বলে, তোমার এই ভালো মানুষের জন্যই লোকেরা তোমাকে ঠকিয়ে চলে যায়। এসব বলে সে লিনের মজা নেওয়া শুরু করে। লিন বেচারি মন খারাপ করে বলে, তুমি ঠিকই বলেছ, হয়তো আমি মানুষদের বুঝতে পারি না, সবাইকে প্রয়োজনের থেকে বেশি বিশ্বাস করে ফেলি। তুমি জানো, মিনের সাথে পরিচয় হওয়ার আগে আমি একটা ভালো কোম্পানিতে জব করতাম, কিন্তু একদিন আমার বস জবরদস্তি করার চেষ্টা করে। আমি পুলিশ কমপ্লেন করি, কিন্তু আমাকে জব থেকে বের করে দেওয়া হয়। বাসার সবাই মনে করে আমি খুব বদমিজাজি, আমি নিজের ভুলের জন্য চাকরি হারিয়েছি। তুমি বলো, একটা মেয়েকে নিজের প্রাপ্য সম্মানটুকুর জন্য লড়াই করতে পারে না? আমি যেন কারো উপর বুঝে না হয়ে যাই সেজন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানেও মিনের মতো লোকেরা আমার সরল মনের সুযোগ নিল। তারপর আমার মতো মেয়েদের সচেতন করার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট খুলি, কিন্তু সেখানে উল্টো সবাই আমার মজা নেওয়া শুরু করে। এসব থেকে হতাশ হয়ে আমি সকল ইন্সপাইরেশন ভিডিও ডিলিট করে দেই। হ্যাঁ, হয়তো এসবের জন্য আমি কখনো মিনকে দোষী সাব্যস্ত করব না, উল্টো সে আমি ছিলাম যে কিনা লোকদের সুযোগ করে দিয়েছি। সামনে বসে থাকা ইয়াং লিনের বলা কথার পেছনের কষ্ট সে বুঝতে পারছিল। সে লিনকে সান্ত্বনা দিয়ে বলে, এসবে তোমার কোনো দোষ নেই, আসলে তোমার ভাগ্যটাই খারাপ, তুমি একটা ভুল ছেলেকে বিশ্বাস করেছ, নয়তো সব ছেলেরা এরকম হয় না। এসব শুনে লিন ইয়াংকে একটু আলাদা নজরে দেখছিল। তারপর দুজন রাতে একটা লম্বা লং ড্রাইভের জন্য বের হয়। তারা খুব মজা ও এনজয় করে। দুজন ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। লিনকে আজ অনেকদিন পর আমরা খুব মন খুলে হাসতে দেখি। পরদিন সকালে ইয়াং লিন আর ইমোকে তার আঙ্কেল এবং গুরু হুইটিং এর সাথে দেখা করাতে নিয়ে যায়, যে কিনা কিছুক্ষণ পর চুং হোয়ের কলিগের রূপে মিনের ট্রাভেল এজেন্সিতে হোটেল গোল্ডেন সিকের রিপ্রেজেন্টেটিভ সাজে বুকিং করতে যান। সেখানে ইয়াং অফার প্রাইস 6 লাখ থেকে বাড়িয়ে 6,50,000 করে দিয়েছে। এই অফারটা মিনের কাছে খুব বেশি মনে হচ্ছিল, কিন্তু যেহেতু ইমো এই হোটেলে থাকার জন্য বুকিং করেছে সেজন্য না চাইতেও এই ডিলকে 6 লাখে কনফার্ম করতে হয়। এখানে শুধু শর্ত ছিল হুইটেনকে ওই সব টাকা ক্যাশ দিতে হবে। পরদিন প্ল্যান মোতাবেক ইমো মিনকে কল দেয় আর বলে তার কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখন একটু বিজি, তাই সে কি ইমোর হয়ে গোল্ডেন সিক হোটেল রুম বুকিং এর জন্য কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবে। কিন্তু মিন তাকে বলে সে এখন দিতে পারবে না। তখন ইমো ইয়াং এর শেখানোর মতো বলে, যদি আমি তোমাকে আমার পক্ষ থেকে অ্যাডভান্স 2 লাখ দেই তাহলে কি কাজ হয়ে যাবে? এটা শুনে মিন রাজি হয়ে যায়, কিন্তু সবাই এটা শুনে শক হয়ে যায় যে তারা 2 লাখ টাকা কিভাবে জোগাড় করবে, তাদের কাছে তো বিষ খাওয়া টাকাও নাই। তখন ইয়াং তাদের বলে, তোমাদের টেনশন নেওয়ার প্রয়োজন নেই। সে তার গাড়ি বেচে দেয়। 2 লাখ নিয়ে সে একটা প্রমিস
প্রমিসারি নোট বানায় যেখানে মিনকে টাকা দেওয়ার কথা উল্লেখ করা আছে। তো এখন সেটার ছবি তুলে ইয়াং ইমোকে পাঠিয়ে দেয় আর ইমো বিশ্বাস করানোর জন্য সেটা মিনকে পাঠিয়ে দেয়। তো এখানে মিন মনে করে দুদিন পরে এমনিতেই তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তাহলে টাকা দিতে সমস্যা কোথায়। কিন্তু বেচারা জানেই না সকালে যখন সে আঙ্কেল হুইটেনকে টাকা দিবে তখন ইয়াং ব্যাংকে কল করে নিজের প্রমিসারি নোটিশ ক্যান্সেল করে দিবে। মানে ভাই কি বুদ্ধি ইয়াং এর, এমনি এমনি সে স্ক্যামার হয়নি। তো রাতে ইমো, লিন, ইয়াং আর আঙ্কেল হুইটেন সবাই মিলে এই খুশিতে পার্টি করে। তখন ইয়াং সবাইকে বলে কালকে টাকা আসার পর আমার পক্ষ থেকে সবাইকে এরেন টাওয়ারে পার্টি দিব। তখন লিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি তালা ভাঙতে পারো। তারপর আমরা তাদের দুজনকে ওয়াকিং শহরের ব্রিজে দেখি। কয়েক বছর আগে মিনের প্রেমে লিন একটি তালায় তাদের নাম লিখে মানত চেয়েছিল, কিন্তু সে সেই স্মৃতিকে তার মন থেকে মুছে ফেলতে চায়। ইয়াং অনেক চেষ্টা করে কিন্তু চাইলেও সে ওই তালা ভাঙতে পারে না। তবে লিনের জন্য সে তাতে কিছু লেখা মুছে দেয়, যা দেখে লিন খুব খুশি হয় এবং বলে আজ আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। এই সময় সেখানে থাকা একজন ফটোগ্রাফার তাদের ছবি তোলে এবং সেটা একটা সুন্দর লকেট বিক্রি করার চেষ্টা করে, কিন্তু তারা তাকে বলে আমরা কোনো কাপড় নই, আমরা শুধু বন্ধু। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে আঙ্কেল হুইটেন মিনের কাছ থেকে নকল হোটেল বুকিং এ টাকা নিতে আসে। তখন মিন 6 লাখের জায়গায় কেবল নিজের থেকে 2 লাখ টাকাই দেয় এবং বাকি টাকা দেওয়ার আগে সে আঙ্কেল হুইটেন এর সঙ্গে কথা বলার সময় চায়। আঙ্কেল হুইটেন প্রথমে ভাবে এই টাকা নিবে না, কিন্তু পরে মনে করে এখন যতটুকু পাওয়া যাচ্ছে ততটুকুই যথেষ্ট, তাই তিনি এই টাকা নিয়ে ইয়াংকে দেন। তবে ইয়াং ভালোভাবেই জানে যে বাকি 4 লাখ টাকা মিনের কাছ থেকে বের করা অনেক কঠিন হবে, সেই জন্য সে তার আঙ্কেলকে বলে কেননা আমরা দুইজন এই টাকা ভাগ করে নিয়ে এখান থেকে চলে যাই, এটা তো তুমি আমাকে শিখিয়েছ। কিন্তু আঙ্কেল হুইটেনের মন এই কথা মানতে চায় না। সে হোটেলে অপেক্ষা করা 2 মেয়েকে ধোঁকা দিতে চায় না, তবুও সে ইয়াং এর কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে ইমো আর লিন অপেক্ষা করছে এরেন টাওয়ার রেস্টুরেন্টে ইয়াং এর জন্য, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, না ইয়াং আসে না আঙ্কেল হুইটেন আসে। লিন তখনই বুঝে যায় যে সে আবার প্রতারণার শিকার হয়েছে। সে চুপচাপ নিজের অনুভূতি লুকিয়ে ইমোকে ড্রপ করে নিজের ঘরে যায় এবং অনেক কান্না করে। ঠিক সেই সময় ইয়াং ঘরে প্রবেশ করে এবং বলে তুমি তো জানো না যে আমি গাড়ি অনেক ধীরে চালাই, তাই হয়তো আসতে দেরি হয়েছে। কিন্তু লিন বুঝতে পারে এখানেও তার সাথে প্রতারণা করা হয়েছে, কিন্তু লিন এখনো বুঝতে পারে না যে ইয়াং টাকা পাওয়ার পরও কেন ফিরে এলো। পরবর্তীতে আমরা জানতে পারি ইয়াং এর ফিরে আসার কারণ অন্য কিছু নয় বরং লিনের প্রতি তার ভালোবাসা। এরপর সে তার আঙ্কেলকে ফোন করে পরিকল্পনা চালিয়ে যায় এবং যত দ্রুত সম্ভব মিনের থেকে বাকি টাকা তুলতে নতুন পরিকল্পনা ভাবতে শুরু করে। লিন সবাইকে বলে মিন রেসিং করতে খুব ভালোবাসে, এতে ইয়াং ইমোর সাহায্যে তার টাকা রেসিং কারে ইনভেস্ট করার পরিকল্পনা তৈরি করে। এর মধ্যে লিন শর্ত রাখে যে মিনের সঙ্গে দেখা করার জন্য 2 লাখ টাকা অ্যাডভান্স তাকে দিতে হবে, কারণ এখন তার ইয়াং এর উপর বিশ্বাস নেই। এরপর ইয়াং খুশি হয়ে তাকে সেই প্রমিসরি নোটিশ দিয়ে দেয়। পরের দিন সকালে ইমো তার মিষ্টি কথায় মিনকে ফাঁদে ফেলতে থাকে এবং তাকে একটা রেসিং কারে ইনভেস্ট করতে ডাকে। এখানে ইমো মিনকে তার রেসার বন্ধু ইয়াং এর সঙ্গে পরিচয় করায় এবং বলে যে তার বন্ধু অনেক ভালো রেসার। এরপর ইয়াং তাদের দেখায় তার কালেকশনের অন্যতম একটি ফারারি রেসিং কার, যা দেখে মিনের তো খুশি উড়ে যায়। আর এটা স্বাভাবিক, কারণ সে তার ড্রিম কার প্রথমবার চোখের সামনে দেখছে। গাড়ি দেখার পর ইমো মিনকে বলে এই গাড়ি আমার বাবার খুব পছন্দের, আমি জন্মদিনে তাকে উপহার দেব। তখন ইয়াং বলে এইসব তো ঠিক আছে, কিন্তু টাকা কোথায়? তুমি এখন পর্যন্ত মাত্র 10 লাখ টাকাই জমা করেছ, বাকি 8 লাখ টাকার কি হলো? তখন ইমো বলে আমি তোমাকে আগামী সোমবার পর্যন্ত বাকি টাকা দিয়ে দিব। এইটা শুনে ইয়াং বলে না, তখন অনেক দেরি হয়ে যাবে, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমার কাছে আরো লোক আছে। এরপর ইমো মিনের সামনে অনেক অনুরোধ করে কিছুদিন অপেক্ষা করো, কিন্তু ইয়াং রাজি হয় না। তাই ইমো ভালোবাসার ভঙ্গিতে মিনের কাছ থেকে সাময়িকভাবে 4 লাখ টাকা ধার চায়। প্রথমে মিন রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত সে তার ফাঁদে পড়ে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করে সে ইমোকে বলে এর চেয়ে ভালো তোমার বাবার জন্য অন্য কিছু উপহার খুঁজে দিব। এরপর আর কি প্ল্যান ব্যর্থ হতে দেখে ইমো ইয়াং এর সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাদের পেছনে মিনও ছিল, সে তাদেরকে ফলো করছিল। তখনই তার কাছে ফোন আসে হোটেলের ইনচার্জ অর্থাৎ তার বন্ধু চুং হুইয়ের, কিন্তু এই নাম্বার তার ফোনে সেভও ছিল না। তার সাথে কথা বলে মিন জানতে পারে যে ব্যক্তিকে সে চুং হুইয়ের সহকর্মী ভেবে 2 লাখ টাকা দিয়েছে আসলে সে তাকে জানতোই না। এটা শুনে তো মিনের যেন পায়ের তলার মাটি সরে গেল। সে আবার ইমোকেও সন্দেহ করতে থাকে এবং এই সন্দেহটা সত্যি হয় তখন যখন সে দেখে ইমো আর ইয়াং তাদের সঙ্গে লিনকেও নিয়ে যায়। এরপর সে সরাসরি লিনের কাছে তার বাড়িতে চলে আসে এবং নিজের করা প্রতারণার জন্য সে লিনের কাছে ক্ষমা চায়। আর এটাও বোঝায় যে সবকিছু করা তার জন্য বাধ্যতামূলক ছিল।
কারণ তার কোনো শক্তিশালী পট্টভূমি ছিল না, আর ওই জালসাজ লোকেরা তাকে সেই 2 লাখ দিতে পারবে না। সে বলে তাদের উপর বিশ্বাস করার থেকে ভালো হবে তুমি আমাকে বিশ্বাস করো, আমি তাদেরকে নিজের উপর বিশ্বাস জোগাতে 4 লাখ দেব, এরপর তুমি আমার বাকি অ্যাডভান্স 2 লাখ এবং প্রমিসরি নোটের 2 লাখ মোট 8 লাখ তাদের থেকে নিয়ে আমাকে দেবে। এর মধ্যে আমি নিজের 6 লাখ রাখবো, আর বাকি 2 লাখ রেখে তুমি তোমার জীবন নতুন করে শুরু করতে পারবে। এখানে লিন কোনো অজানা কারণে তার কথাই সঠিক মনে করে। এরপর মিন লিনকে জড়িয়ে ধরে তার বিশ্বাস জয় করে নেয়। তারপর সে যায় ইমোকে সেই 4 লাখ টাকা দিতে যেটা সে রেসিং কার নেওয়ার জন্য মিনের থেকে চাইছিল। এরপর ইয়াং মিনের কাছ থেকে সেই পুরো টাকাটা লিনের হাতে তুলে দেয় যাতে সবাই সমানভাবে ভাগ পায়। পরের দিন সকালে লিন টাকা ভর্তি ব্যাগ নিয়ে মিনের কাছে ফেরত দেয়। মিন সেই ব্যাগটি তার গাড়ির টিকিতে রাখে। লিন তার প্রিয় মানুষটিকে ফিরে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু যখন সে গাড়িতে ওঠার জন্য গেট খুলতে যায় তখনই দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল এবং পাশে দাঁড়ানো মিন তাকে নিয়ে হাসতে হাসতে সেলফি তোলে। বেচারি লিন আবারও তার উপর বিশ্বাস করে প্রতারণার শিকার হলো এবং এবার তার কাছে 6 লাখ টাকার সঙ্গে মিনের কাছে ইয়াং এর গাড়ি বন্ধক রেখে জমা করা 2 লাখও ছিল। সে টাকাটা পাওয়ার খুশিতে আনন্দ করতে থাকে। ঠিক তখনই পিছন থেকে ইয়াং আসে এবং লিন জুড়ে জুড়ে তালি বাজিয়ে মিনকে নিয়ে মজা করতে থাকে। আসলে তারা সবাই ভালোভাবে জানতো যে মিন রেসিং কারের জন্য 4 লাখ দিতে রাজি হবে না, কিন্তু যদি সে জানতে পারে যে তার সঙ্গে প্রতারণা হচ্ছে তাহলে নিশ্চিতভাবে সে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো কাজ করবে। এরপর আর কি হলো, ইয়াং তার আঙ্কেল হুইটেংকে চুং হুই বানিয়ে মিনকে কল করতে বলে এবং সবকিছু জানানোর জন্য নির্দেশ দেয় যাতে সে তাদের পিছু করে। এরপর ইচ্ছাকৃতভাবে ইয়াং এবং ইমো মিনের সামনেই দেখা দেয়। মিন যখন সব দেখে তখন সে লিনকে আবারও মিষ্টি কথার ফাঁদে ফেলার চেষ্টা করে তার কাছে আসে, কিন্তু বুদ্ধিমান লিন ভালো করেই জানে এই কুকুরের লেজ কখনো সোজা হবে না। সে মিনকে তার নিজের ফাঁদে ফেলে সমস্ত টাকা হাতিয়ে নেয় কোনো প্রমাণ না রেখেই। মিন এইসব জানতে পেরে পাগলের মতো হতাশ হয় এবং যখন সে গাড়ির পেছনে রাখা ব্যাগ খুলে দেখে সেখানে শুধু আবর্জনাই ছিল। এরপর সে মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে আর লিন তাকে উচিত শিক্ষা দিয়ে ইয়াং এর সঙ্গে গাড়িতে চড়ে ফুরুত হয়ে যায়। এরপর লিন প্রথমেই মিনের প্রতারণার সমস্ত প্রমাণ নিয়ে তার ট্রাভেল এজেন্সির মালিক এবং বর্তমান প্রেমিকা হুইয়ের কাছে যায় এবং তাকে মিনের ব্যাপারে সব সত্যি বলে দেয়। এরপর হই সঙ্গে সঙ্গেই মিনকে কোম্পানির 6 লাখ টাকার প্রতারণার অভিযোগে শুধু চাকরি থেকে বাদ দেয় না, বরং তার নামে মামলাও করে। একই সঙ্গে সে লিনকে ধন্যবাদ জানায়, না হলে অসংখ্য মেয়ের মতো সেও তার ফাঁদে পড়ে ধ্বংস হয়ে যেত। শেষে দয়ালু লিন তাদের টাকা তাদের ফেরত দিয়ে দেয়, কারণ সে প্রতারণার মাধ্যমে কামানো এই হারাম টাকার কোনো ব্যবহার করতে চায় না। সে শুধু মিনের প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তার বন্ধুদের সাহায্যেই এতে সফল হয়েছে। কিন্তু যাওয়ার আগে হই লিনকে তার 2 লাখ টাকা ফেরত দেয়। এই টাকা তো মিনি তাকে ধোঁকা দিয়ে নিয়েছে। এরপর লিন তার বন্ধুদের সঙ্গে আনন্দে ঘুরতে বের হয়। রাতে যখন ইয়াং তাকে বাড়ি ছেড়ে দেয় তখন লিন তাকে একটা উপহার হিসেবে একটি লকার দেয় যেটা সেই ব্রিজে এক ফটোগ্রাফার তুলেছিল, যেটা তাদের গল্পের একটি জীবিত প্রমাণ ছিল। তাদের হাসি দেখে বোঝা যাচ্ছিল যে তারা অনেক আগে থেকেই একে অপরকে পছন্দ করত। এরপর কয়েক মাস পরে দেখা যায় ইয়াং লিনের জন্য সব প্রতারণার কাজ ছেড়ে দিয়ে ট্যাক্সি চালানো শুরু করেছে এবং এটা জেনে লিনও তাকে আপন করে নেয়। অন্যদিকে ইমো অস্কার জেতার স্বপ্ন পূরণের জন্য একটি অভিনয় স্কুলে ভর্তি হয়, আর আঙ্কেল হুইটেং এখন আগের মতোই সাধারণ জীবন যাপন করছে। এইদিকে মিন যে আগেই অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছে সে এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং টাকা জোগাড় করার জন্য অনলাইনে ব্র্যান্ড বিক্রি করে। আর এভাবেই আমাদের এই গল্প শেষ হয়ে যায়। তো এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তোমরা অনেকেই হয়তো এখনই জয়েন হওনি, তো পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।